পরিবারের সেই দীর্ঘদিনের রাজনীতিক KL শর্মার কাছে পরাজিত স্মৃতি ইরানি। আমেঠিতে পরাজিত স্মৃতি ইরানি। স্মৃতি ইরানি পরাজিত হয়েছেন আমেঠি কেন্দ্র থেকে। ইতিমধ্যেই কংগ্রেস আমেঠি, রায়বেরেলি, সুলতানগঞ্জে পিছিয়ে পড়ে রয়েছেন। ইতিমধ্যেই হচ্ছে সেখানে মানেকা গান্ধী, অর্থাৎ পুরো এই গড় এখন আবারও উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে একটা রায়বেরেলি আমেঠিকে কেন্দ্র করে একটা বিভিন্ন অঞ্চলে সেখানে কংগ্রেসের কেন্দ্র পুনরুত্থান দেখা যাচ্ছে। এবং সমাজবাদী পার্টি এবং রাহুল গান্ধী এই দুজনের জোট, অর্থাৎ অখিলেশ যাদব এবং তার সাথে রাহুল গান্ধীর জোট কোথাও একটা জোর ধাক্কা জোরসে লাগা। একটা কথা আছে না, জোর কা ধাক্কা ধীরে সে লাগা, কিন্তু এই ক্ষেত্রে বলা যেতেই পারে যে জোর কা ধাক্কা জোরসে লাগা। আমার কোথাও একটা জায়গা থেকে মনে হচ্ছে যে আগামীর যে রাজনীতিটা এই 10টা বছর আমরা একটা ন্যারেটিভ দেখলাম শুরু থেকে ধ্রুবীকরণ বা মেরুকরণ, যেটাকে আমরা বলি মেরুকরণের রাজনীতি। লাস্ট এসে একদম মঙ্গলসূত্রতে এসে নামবে, এটা কল্পনাতীত ছিল। দেশের বহু সময় দাঁড়িয়ে হিন্দু, মুসলমান, পাকিস্তান, মাছলি, মাটন, মঙ্গলসূত্র, এই যে জায়গা থেকে কোথাও একটা জায়গায় কি এর দায় পুরোটাই কি তো নরেন্দ্র মোদীকেই কি নিতে হবে? দেখুন, আমি পরিষ্কার একটা কথা বলি, দেখুন মানে হরিণ চাইলে বনে শান্তি আসবে না, বাঘকে শান্তি চাইতে হবে। সরকারি দল তো সেট করে ন্যারেটিভ, তারা তো ঠিক করবে রাজনৈতিক গতিধারাটা কি হবে। তো আপনি প্রধানমন্ত্রী, আপনি ধরুন এত বড় বা দেশের একটা রাষ্ট্রের একটা নেতা, তো রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতার মতোই কথা বলবেন। তো রাষ্ট্রনেতা যদি কখনো এমন ইস্যু তোলেন যে ইস্যুগুলো একেবারে রাস্তার মানে ছোটোখাটো নেতা বা পলিটিক্যাল পার্টির লোকেরা ক্রস দ্য পলিটিক্যাল পার্টি বলবে, সেটা তো হয় না। তো দুর্ভাগ্যবশত ভারতবর্ষের রাজনীতিতে এই যে মঙ্গলসূত্রের কথাটা হচ্ছে 1952 সালের ভারতবর্ষের মহিলাদের যে অধিকার দেওয়া হয়েছে হিন্দু মহিলাদের, সেইগুলো বিষয়গুলো না তুললেই ভালো হতো। আমার কথা হচ্ছে মানুষের রুটি রুজি রোজগার, বাসস্থান, এগুলো তো বেসিক ব্যাপার, অর্থাৎ কর্মসংস্থান এবং একদম বেসিক ব্যাপার। আপনি ইস্যু করুন বা না করুন, আপনি বলুন বা না বলুন, ধ্রুবীকরণের রাজনীতিতে বেশ কিছুদিন চালানো যাবে, লং টার্ম তো চলবে না। আলটিমেটলি যে ছেলেটা হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান বা জৈন, তার তো চাকরির দরকার, খিদে পাচ্ছে, তার বাড়িতেও তো গ্যাসটা জ্বলছে, তার বাড়িতেও তো রোজগারটা দরকার। তো এই বিষয়গুলো তো অ্যাড্রেস করা প্রয়োজন। আপনি দেখুন, লক্ষ্য করে উত্তর ভারতের যে জায়গাগুলোতে বিজেপি খারাপ ফল করেছে, মানে একেবারে উত্তরাখণ্ড লাগোয়া উত্তরপ্রদেশে এই পার্টগুলো, উত্তরাখণ্ড এই জায়গাগুলো, সেখানে বড় অংশের একটা এফেক্ট এসে গেছে। সেটা কিন্তু হচ্ছে আপনার এই মিড টার্ম যে সৈন্যদের রিক্রুটমেন্ট, অগ্নিবীর, এগুলো এফেক্ট করছে। আপনি আজকে বলুন বা না করুন, ভারতবর্ষের মানুষের কাছে এফেক্ট। এবং পরশুদিনই রাহুল গান্ধী এই বিষয়ে চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। এই যে অগ্নিবীর এই প্রকল্প এবং তার এই যে সেখানকার তরুণ সমাজের দুঃখের কথাটা তিনি তুলে ধরেছেন। এটা অবশ্য সরকার এখন তো জানি না, সরকার তো এনডিএ অনেক এগিয়ে আছে, ব্যাপারে সন্দেহ নেই। যদিও এনডিএর মধ্যে বারাণসী কেন্দ্র থেকে জয়লাভ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বারাণসী কেন্দ্র থেকে জয়লাভ করেছেন নরেন্দ্র মোদী, এবং গান্ধীনগর থেকে বহু আগেই জয়ী ঘোষণা করা হয়েছে সেখানে অমিত শাহ, এবং বারাণসী থেকে জয়লাভ করেছেন নরেন্দ্র মোদী। যদিও গতবারের থেকে ব্যবধান অনেকটাই কমেছে। নরেন্দ্র মোদীর বিপক্ষে প্রদেশ কংগ্রেসের দীর্ঘদিনের প্রেসিডেন্ট অজয় রায় তিনি পরাজিত হয়েছেন, বারাণসীতে জয়লাভ করেছেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে একটু আপনাদের কাছে জয়ের পর কি রিয়াকশনস দিচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং শত্রুঘ্ন সিনহা একটু তুলে ধরবো। একদম সবচেয়ে বেশি মমতা ব্যানার্জি জীবন দিয়ে করেন। ভারতবর্ষের ইতিহাসে তুই বিশ্বাস কর, আমি কোনোদিন এত ভালো নেতা নেত্রী দেখিনি। মমতা একটাই মমতা আসে। আরেকজন হচ্ছে অভিষেক ব্যানার্জি, আমাদের টাইম সব করিয়েছে, সব রকম আই প্যাকের সাথে করি আমাদের এত সুন্দর জায়গায় নিয়ে এসছে, তুলনাবিহীন। শুধু হাওড়াই নয়, সারা রাজ্য জুড়ে দেখা গেল যে সব জায়গায় এবং ভালো, মানে বর্ধমানে দাঁড়িয়ে আমাদের প্লেয়াররা জিতছে, কত ভালোভাবে জিতছে। কারণ হচ্ছে মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি এলে দেশটা শেষ হবে। এখানের লোক যেরকম এরা সাপোর্ট করেছে, এরা ব্লেস করেছে আসানসোলের লোক। আর সঙ্গেই আমি বলতে চাই, মমতাজি আজ দেশে সর্বাধিক লোকপ্রিয় উনি নেতা নেত্রী, উনি অ্যান্ড লেডিজ মে যা ফলোয়িং আছে ওনাদের,
আর পুরো কান্ট্রিতে কেউ লিডার ওরকম নয় এত ফলোইং যার অমং লেডিজ। এই ওনাদের নেতৃত্ব, ওনাদের ব্যক্তিত্ব, মমতাজি আর সাপোর্ট আপনাদের এইখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সব লিডার্স আর কার্যকর্তা এইখানে ওরা যে সাপোর্ট করেছে, তাহলে এক্সপেক্টেড ছিল, এই উইনটা এক্সপেক্টেড ছিল। কিন্তু তার আগে যেরকম ওরা ধনশক্তির দুরুপয়োগ করেছেন, যেরকম ওরা বিতরণ করেছেন, যা আমরা সবাই বলছে, তারপরেও আমরা এত ভালো করে এখান থেকে উইথ দ্য ব্লেসিংস অফ দ্য পিপল উইন করেছি। সেই জন্যে আমি গ্রেটফুল ইন্ডিড, অনেক গ্রেটফুল আছি, অনেক আমি কি ধন্যবাদ জানাচ্ছি সব ভাইকে। এখানের লোক যেরকম এরা সাপোর্ট করেছে। ऐसा है ना, स्पिन कि मैच तो वो हार गए, अब लास्ट ओवर हो जाए, एम्पायर बोल दे, सर्टिफिकेट दे दे, খেলা খতম। तो खेला खत्म। आजाद आपने बोला खेला हो गए, तो खेला हो चुका है। आजाद जी 83 का वर्ल्ड कप जीतना और ये जीतना, किस जीत को आप आगे रखेंगे? देखिए, आप दोनों की तुलना नहीं कर सकते। जब हम क्रिकेट खेले तो देश की आन बान शान बान मर्यादा के लिए खेले। पहली बार विश्व कप कपिल देव की कप्तानी में हम लोग जीते। वह एक शुरुआत था कि क्रिकेट एक भारत एक क्रिकेटिंग सुपर पावर बन करके सामने आया, पैसा आना शुरू हुआ, टेलीविजन आया, यहाँ वहाँ हम लोगों का खेल करके जीत कर लोगों का मनोरंजन करते थे। यहाँ काम करके लोगों को हम जीतने का प्रयास। आजाद जी एक बात बोल, এই মুহূর্তে আপনারা দেখলেন রিয়াকশনস এবং প্রায় জয়লাভ করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে আরও যারা জয়লাভের দিকে একদম এগিয়ে গেছেন। ইউসুফ পাঠান তিনি জয়লাভ করেছেন এবং হচ্ছে ইতিমধ্যে ব্যারাকপুর কেন্দ্রে পার্থ ভৌমিক এরা জয়লাভ করেছেন এবং দেবাংশু ভট্টাচার্য পিছিয়ে রয়েছেন, অর্থাৎ তমলুক কেন্দ্রের দিকে একটা বড় রকমের তিরুবনন্তপুরম থেকে জয়লাভ করেছেন শশী থারুর, কংগ্রেসের অন্যতম প্রবক্তা শশী থারুর তিনি হয়েছেন এবং রাজীব চন্দ্রশেখর অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রী, যিনি ইনফরমেশন টেকনোলজি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, তিনি পরাজিত হয়েছেন শশী থারুরের কাছে। তিরুবনন্তপুরম কেন্দ্র থেকে জয়লাভ করেছেন শশী থারুর, কংগ্রেসের অন্যতম প্রবক্তা শশী থারুর, তিনি তিরুবনন্তপুরম থেকে জয়লাভ করেছেন। এই যে একটা জায়গা থেকে কোহিনূর সামনের লড়াইটা 26 নতুন নেতৃত্ব বলা যায়। একটা তো কথা বলতেই হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বলা যায় তিনি জেনারেল সেক্রেটারি, একটা বড় কঠিন চ্যালেঞ্জ ছিল তার কাছে দীর্ঘ, এবং সেই চ্যালেঞ্জ জয়লাভ করেছে বহু নতুন প্রার্থী, তারা জয়লাভ করলেন। এই যে 26-এ একটা ট্রিকি মানে পরিবেশ, তৃণমূল কংগ্রেস যেটা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের বকেয়াটাই হচ্ছে যদি নিয়ে আসা যায়, আগামী দিনে কি আশাবাদী যেই সরকার করুক এই রাজ্যের বকেয়াটাকে আমরা যদি দিল না আমরাই দিয়ে দেবো, স্টেট গভর্নমেন্ট থেকেই দিয়ে দেবে। কেন মানে বকেয়াটা ছাড়বে কেন? অভিষেক আমরা অ্যাপিল করেছি, এদের মানুষ তো দেখলেন তো বলে না যে আদালত, এই আমাদের যে সমদা বললে আদালতে যাও, যাদের জনতার আদালতে ভিত্তি নেই তারাই আদালত করেন। আমাদের জনতার আদালতে ভিত্তি আছে, তার জন্যই আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভান্টেজ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 365 দিন রাস্তায় থাকে, 365 দিন। এমন নয় যে ইলেকশন এলো নামলো, এসব সিপিএমের বড় বড় শিক্ষিত যুব নেতা নেত্রীরা আছে না, সারা বছর লন্ডন প্যারিস ইংল্যান্ড ঘুরে বেড়ায় শিক্ষিত নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের মতো অশিক্ষিত নেতা না, বিশাল শিক্ষিত নেতা, এত শিক্ষিত যে আমরা মানে সিপিএম গিরা কাহা, আমাদের কাছে এখানে হেরেছে, ওদের কাছে কেরালায় হেরেছে। হ্যাঁ, এই কেরালা বলতেই যখন হচ্ছে আমি শেষ করে দিই, ওয়েনাট কেন্দ্র থেকেও বিপুল ভোটে জয়লাভ করেছেন রাহুল গান্ধী, ওয়েনাট কেন্দ্র থেকেও বিপুল ভোটে জয়লাভ করেছেন, রায়বেরেলি থেকেও বিপুল কেন্দ্র ভোটে জয়লাভ শেষ করে দিয়েছে, একটাই দাঁড় করিয়ে দিয়েছে বিজেপিতেও দুটোতে গিয়ে। আমি জানি না সিপিএম কোনটায় জিতে আছে, সিপিএম বোধহয় একটাতেও জিতেনি, ওটা অ্যালাইড পার্টি জিতে আছে, ওইখানে এদের সঙ্গে কিছু হয় না। সিপিএম কে ধ্বংস করে দিয়েছে, স্টেট গভর্নমেন্টে টিকবে না, একটা স্টেট গভর্নমেন্টের মুখ্যমন্ত্রীর একটা এমএলএ নেই। আমার তো সিপিএম এখানে বিরোধী, ওখানে তো সিপিএম রুলিং পার্টি আছে, একটা এমপি নেই, এরা বিরোধিতা করে ছেড়ে দিয়েছে। যাই হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না এখন। পয়েন্ট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 365 দিন রাস্তায় থাকে, মানুষের সঙ্গে যোগাযোগ আছে,
দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ আছে এবং ইলেকশন গ্রাউন্ডটা জানি। শুভেন্দুর মতো গ্যাস খাইয়ে দিল এখানে যে একে এখানে প্রার্থী করে দাও জিতে যাব, তারপর থার্ড হলো, এমনটা এই ডিফারেন্সটা আছে। এবার তাই তো জন্য অভিষেক সমস্যা হবে বন্দ্যোপাধ্যায় ওয়েনার্ড গতবার রাহুল গান্ধীকে সংসদে পাঠিয়েছিল, সেই সংসদে তার লড়াই সংসদ করা হয়েছিল। এবার রায়বেরিলি ওটা গড় কংগ্রেসের, অর্থাৎ কোথাও একটা জায়গায় যখন একটা নতুন পুনরুজ্জীবন, রাহুল গান্ধী বহু হার্ডেলস পাপ্পু নামে অভিহিত হয়েছেন, সবচেয়ে এটা দুর্ভাগ্যজনক বা এটা যেন এই শব্দে তিনি অভিহিত হয়েছেন। কেউ পায়ে নিস্তার পাননি, ওরা বলুক কেউই নিস্তার পাননি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ থেকে কেউই নিস্তার পাননি বিভিন্ন সম্বোধনে। কোথাও আগামী সময়টা একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি যে কোথায় আমরা কি আশাবাদী যে স্ট্রিং পুলিংয়ের এই খেলায় মানে ইন্ডিয়া অ্যালায়েন্স সে স্টেক নিতে চাইবে না? না দেখুন, আমি পরিষ্কার বলি যে লড়াইটা এতদিন যেটা হচ্ছিল প্রায় 2014 সালের পরে একতরফা হচ্ছিল, একতরফা। এটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য খারাপ, আপনি মানুন বা না মানুন। মানে এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ পার্লামেন্টের মধ্যে দেখানো হতো যে আমরাই তো আছি, আমরা তো বাকি তো কাহা হ্যায়, বাকি সব কাহা হ্যায়। এটা হচ্ছে উদ্ধত্ত। দুটো সাংসদের এমপি নিয়ে পার্লামেন্টে যাওয়া অটল বিহারী বাজপেয়ী বা লালকৃষ্ণ আদবানিরও কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু কোনোদিন এ ধরনের কথাবার্তা বলতে শোনা যায়নি। হীরেন মুখার্জিরা পার্লামেন্টে ছিল, তারা কম সংখ্যায় ছিল, কোনোদিন কিন্তু এ কথা বলতে শোনা যায়নি। কিন্তু 2014 পরে এই ন্যারেটিভটা তৈরি হয়েছে ভারতবর্ষের পার্লামেন্টে যে বিরোধীদেরকে অসম্মান করা। শেষ প্রশ্ন, নরেন্দ্র মোদী কি প্রধানমন্ত্রী থাকছেন? দেখুন, আমরা তো অবশ্যই মনে করি যে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবেন কিনা সেটা তো তার দল সিদ্ধান্ত নেবে, আমাদের দল সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, এখন আবার সিদ্ধান্ত নেবে। আবার বলছি, এটা ক্যান্ডিডেট ছিল, আবার বলছি নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবে, আমি শেষ করতে দিই, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবে কিনা সেটা দল সিদ্ধান্ত নেবে। কিন্তু আবারও বলছি, আপামর জনগণ, আমি এখনো দেখছি 298 কি এখন আবার 92 হয়েছে, এখনো ম্যাজিক ফিগার ক্রস করে আছে এনডিএ। যদি মোদী প্রধানমন্ত্রী হয় আগামী দিনে উন্নয়ন আরো গতি পাবে। আমাদের যদি কোনো মাইনাস হয়ে থাকে সেটা থেকে আমরা আরো রেকটিফাই করে আরো বেশি উন্নয়নের পথে যাব, যাতে এই রেজাল্টটাই আগামী দিনে আরো বেটার করতে পারে ভারতীয় জনতা পার্টি সহ এনডিএ। কারণ আমাদের ঔদ্ধত্য নেই কংগ্রেস বা তৃণমূলের। না, আমি একদম বলছি, মাইক বন্ধ করবে না, এটা দেশীয়। আর মাইক বন্ধ করবে না, একাধারে 40 জন 45 জন সাংসদকে বের করে দেবে। এবছর বিজেপি ওয়েন্ট ইনটু ইলেকশন উইথ মোদি কি গ্যারান্টি। মোদি কি গ্যারান্টি মানে একদম এক্সক্লুসিভ নরেন্দ্র মোদীর নামে এবং তার পারফরমেন্সের ভিত্তিতে ভোট হয়েছে। 400 পারের কথা ছিল, হাফ 200, তারপর লাখ ভাগ এইদিকে এসে ঠেকেছে বিজেপি। আর এই স্লোগান দেবে না, আপকি বার 200 পার 77, এবার আপকি বার 400 পার। এই মানে তৃণমূল বলেছিল 42 এই রেজাল্টের পর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমার বোধহয় মুখে আয়না দেখতে পারবে না। আচ্ছা নেই। ওকে, ধন্যবাদ সময় রায়, অরিজিৎ মুখার্জি এবং কোহিনুর মজুমদার, তিনজনকে ধন্যবাদ জানিয়ে লালকেল্লার লড়াই আবারও 7টার সময় আমি ফিরবো, চলতে থাকবে। নজর রাখুন আর প্লাস নিউজের পর্দায়। ধন্যবাদ, নমস্কার।